সো হ্যালো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমরা আমাদের ভিডিওতে নিট 2024 যে পেপার সে পেপারের জুলজি পার্টটা ডিসকাশন করব। মাত্র এই ভিডিওতে 3টে প্রশ্ন থাকবে, এভাবে তিনটে করে শর্ট ভিডিও করে আমরা সমস্ত কোয়েশ্চেনকে কভার করব। সো এই ভিডিওতে আমরা যে আলোচনা করছি এটা হচ্ছে কোয়েশ্চেন 1। যে কোয়েশ্চেন 1-এ আমাদের এসেছিল ম্যাচ দ্য লিস্ট 1 উইথ লিস্ট 2। সো লিস্ট 1-এ দেওয়া রয়েছে কিছু ডিজিজের নাম এবং লিস্ট 2-এ দেওয়া রয়েছে সে ডিজিজ কজিং যে প্যাথোজেন আছে সে প্যাথোজেনের টাইপের নাম। এখানে কিন্তু প্যাথোজেনের নাম বলেনি যে এক্স্যাক্টলি কোন প্যাথোজেন দ্বারা এটা হয়, রোগটা হয়, সেটা কিন্তু বলা হয়নি। এখানে বলা হয়েছে যে কোন প্যাথোজেন, যে প্যাথোজেনটা দ্বারা হয়েছে ডিজিজটা, সে প্যাথোজেনটার টাইপ কী। প্যাথোজেন মানে কি আগে বুঝিনি। প্যাথোজেন মানে সিম্পলি হচ্ছে এনি ডিজিজ কজিং অর্গানিজম, যে অর্গানিজমটার সাহায্যে কোনো ডিজিজ সৃষ্টি হয় তাকে আমরা প্যাথোজেন বলি। তাহলে টাইফয়েড এখানে রোগের নাম দেওয়া হয়েছে, লেশমানিয়াসিস দেওয়া হয়েছে, রিংওয়ার্ম দেওয়া হয়েছে এবং ফাইলেরিয়াসিস দেওয়া হয়েছে। এবার টাইফয়েড যেটা আছে, আমরা যদি সবাই ভালো করে এনসিআরটি পড়ে থাকি, খুবই সহজ একটা কোয়েশ্চেন, এটা অত্যন্ত সহজ একটা কোয়েশ্চেন। টাইফয়েড যে ব্যাকটেরিয়াটা আছে, লেট মি মেক ইট ফুল স্ক্রিন অ্যাট ফার্স্ট। সো টাইফয়েড যেটা রয়েছে ব্যাকটেরিয়াটা, এই টাইফয়েড ব্যাকটেরিয়াটার এই যে টপিকটা আছে আমাদের মেনলি, এই টপিকটা আমরা পেয়ে যাবো হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টারের কমন ডিজিজ ইন হিউম্যান সাব টপিকে, যেটা কাছাকাছি এনসিআরটিতে, ওল্ড এনসিআরটিতে 164 সামথিং পেজে আছে। এবার এই তোমার যদি আমরা টাইফয়েডের কথা বলি, টাইফয়েডটা হচ্ছে একটা সালমোনেলা টাইফোমোরিয়াম ব্যাকটেরিয়া। তো টাইফয়েড হচ্ছে একটা ব্যাকটেরিয়া, খুবই সিম্পল। তো টাইফয়েড যদি ব্যাকটেরিয়া হয়, আমি জাস্ট গিভ মি এ মোমেন্ট, টাইফয়েডটা যদি একটা ব্যাকটেরিয়া হয়, তোমরা একটা জাস্ট কথা বলো আমাকে, তাহলে যদি আমি এটা অপশন এটাকে ম্যাচ করিয়ে দিই এখানটাতে, যে টাইফয়েড একটা ব্যাকটেরিয়া, তাহলে দেখো 4 নম্বরে একটা অপশন আছে, যেটা অপশানে আমি বাকি পড়তে যাব না। যদি তুমি শিওর শর্ট ভালো করে পড়ে থাকো তাহলে তুমি জানবে যে টাইফয়েড ব্যাকটেরিয়া অপশন 4-এ একদম একমাত্র অপশন 4-এ রয়েছে, আর টাইফয়েড একটা ব্যাকটেরিয়া, আর অপশন A4 একটা ম্যাচ রয়েছে, তার মানে বাকি 3টে অপশানের কোনো ভ্যালুই নেই, আর ইরেজ আউট, এখান থেকে ক্যান্সেল আউট। তাছাড়া যদি আরও চেক করতে চাও, সবাই জানে ফাইলেরিয়াসিস কি, লেশমানিয়া কি, রিংওয়ার্ম কি। রিংওয়ার্ম সবাই, লেশমানিয়াসিস কি, লেশমানিয়াসিস হচ্ছে লেশমানিয়া ডোরোভানি, একটা প্রোটোজোয়া, যে প্রোটোজোয়া থেকে আমাদের ডিজিজ সৃষ্টি হয়, কালা আজারের মতো ডিজিজগুলো সৃষ্টি হয়, কালা আজার, ঠিক আছে, কালা আজার। রিংওয়ার্ম কি জানো, দাঁত। সে রিংওয়ার্মের কারণ কি, ফাঙ্গাস যে মাইকোস্পোরাম আছে, ট্রাইকোডার্মা পলিওস্পোরাম, সেগুলো থেকে কী হয়, রিংওয়ার্ম হয় আমার। আর ফাইলেরিয়াসিস যেটা আছে, ফাইলেরিয়াসিস হচ্ছে একটা নিমাটোড, যেটা থেকে আমাদের কি হয়, গোঁদ রোগ হয়, গোঁদ রোগ, ঠিক আছে, এলিফ্যান্টিয়াসিস যেটাকে বলি, বা যেটাকে আমরা তোমরা মানে বলে থাকি যে উচেরিয়া ব্যাকড্রপটির দ্বারা হয় বা উচেরিয়া ম্যালিয়ের দ্বারা হয়, এটা হচ্ছে নিমাটোড। তো অপশন এ 4 নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, A4 B3 C1 D2। চলো, আমার কথা কেন তোমরা শুধু শুনবে, এনসিআরটি থেকে একবার চেক করে নাও। তো টাইফয়েড কজ বাই সালমোনেলা টাইফোমোরিয়াম, যেটা একটা টাইফয়েড ফিভার রোগ সৃষ্টি করে। টাইফয়েড ফিভারটা মেনলি এন্টেরিক ফিভার বলে, মানে এন্টেরিক মানে অন্ত্র, এন্টেরিক ফিভার মানে আন্তরিক জ্বর। মানে কেন আন্তরিক জ্বর বলছি, কারণ অ্যাকচুয়ালি হয় কি, যখন আমরা টাইফয়েড ব্যাকটেরিয়া ইনফেক্টেড কোনো জল বা কোনো খাদ্য গ্রহণ করি নিজেদের মধ্যে, সেটা গ্রহণ করার পরে কিন্তু কি হয়, এটা গিয়ে আমাদের যে ক্ষুদ্রান্ত রয়েছে স্মল ইন্টেস্টাইন, সেখান থেকে পারফোরেশন সৃষ্টি করে, সেখান থেকে আলসার সৃষ্টি করে, আর সেখান থেকে আলটিমেটলি আমাদের গায়ে কাঁপুনি দিয়ে জ্বর সমস্ত কিছু আসে, বিভৎস জ্বর হয়ে যায়। আর যদি এটাকে আমরা প্রপার টাইমে ট্রিট না করি, তাহলে কিন্তু এটা পরে গিয়ে আমাদের যে লিভার এবং স্প্লিন আছে সেটাকে এনলার্জ করতে পারে, আর আরও ভয়াবহ সিচুয়েশন, ইনফ্যাক্ট ইট কুড বি ফাটাল, মৃত্যু হতে পারে উইদাউট ট্রিটমেন্ট করলে। তো সালমোনেলা টাইফয়েড হচ্ছে একটা প্যাথোজেন, যেটা ব্যাকটেরিয়া, যেটা থেকে টাইফয়েড রোগটা হয়, আর এটা মেনলি স্মল ইন্টেস্টাইনে হয়, মাথায় রাখবে। স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এটাও কোয়েশ্চেন হতে পারে। স্মল ইন্টেস্টাইনে হয়, মাথায় রাখবে। থ্রু ফুড অ্যান্ড ওয়াটার কন্টামিনেটেড, কিসের সাহায্য হয়, ফুড অ্যান্ড ওয়াটার কন্টামিনেটেড। এখান থেকে PYQs অনেকবারই এসছে, প্রতিবারই প্রায় এগুলো থেকে, এই PYTটা থেকে, প্রিভিয়াস টপিকটা থেকে কোয়েশ্চেন আসে। কন্টামিনেটেড উইথ দেম অ্যান্ড মাইগ্রেট টু আদার অর্গানস থ্রু ফুড। সাস্টেইনড হাই ফিভার 39 to 40 ডিগ্রি সেন্টিগ্রেড ফিভার হয়, উইকনেস হবে, স্টোমাক পেইন হবে, কনস্টিপেশন, হেডেক, লস অফ অ্যাপেটাইট আর সাম অফ দ্য কমন সিমটমস অফ দিস ডিজিজ। ইন্টেস্টিনাল পারফোরেশন হতে পারে, একদম ইন্টেস্টাইনে ছিদ্র হয়ে যেতে পারে, আর ডেথ মে অকার ইন সিভিয়ার কেসেস যদি আনট্রিটেড থাকে তাহলে। টাইফয়েড ফিভার কুড বি কনফার্মড বাই ওয়াইডাল টেস্ট, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যাবে টাইফয়েড ফিভার কিসের সাহায্যে কনফার্ম করি, যে টেস্টটা সাহায্যে কনফার্ম করি, সেই টেস্টটার নাম হচ্ছে ওয়াইডাল টেস্ট বা উইডাল টেস্ট, যাই বলতে পারো। এ ক্লাসিক কেস ইন মেডিসিন দ্যাট অফ মেরি ম্যালো, নিকনেম টাইফয়েড মেরি। এই যে এখান থেকে কোথা থেকে নামটা পেয়েছে অ্যাকচুয়ালি, এই প্রথমবার মেরি ম্যালোর নামক একটা কোনো প্রফেশনাল কুক ছিল, আর সেই কুকটা নিজে এই রোগটা দ্বারা অ্যাফেক্টেড ছিল, এটা মনে করা হয় নিজের রোগটা দ্বারা অ্যাফেক্টেড ছিল, আর ডাক্তার নামটা ছিল অ্যাকচুয়ালি টাইফয়েড মেরি।
এবার সে যখন রান্না করতো, সে রান্না করার সময় কিন্তু সে ক্যারিয়ার হিসেবে কাজ করতো এই রোগটার, এবং সে যে রান্নাটা সার্ভ করতো তার রান্না করা, সেই রান্নাটা যখন যারা খেত তারা কিন্তু তার দ্বারা ওই অ্যাফেক্টেড হয়ে যেত। সেখান থেকে নামটা রাখা হয় টাইফয়েড মেরির নাম থেকেই, যে টাইফয়েড রোগ, টাইফয়েড ব্যাকটেরিয়া, টাইফয়েড রোগ। যাই হোক, সি ওয়াজ এ cook by profession, also typhoid carrier, who continued to spread typhoid for several years through the food she prepared. আশা করি বুঝতে পেরেছি। তারপর লেশম্যানিয়া হচ্ছে একটা প্রোটোজোয়া, যে লেশম্যানিয়া ডোনোভানের মতো রোগ সৃষ্টি করে। এরকম টাইপের কিন্তু লেশম্যানিয়া এরকম টাইপের জিনিস সৃষ্টি হতে পারে, ঠিক আছে, একটা জিনিস সৃষ্টি হতে পারে। তারপর যেটা বলছিলাম, রিংওয়ার্ম কজ বাই ফাঙ্গি বিলঙ্গিং টু জেনরা মাইক্রোস্পোরাম, ট্রাইকোফাইটন অ্যান্ড এপিডার্মোফাইটন। মাইক্রোস্পোরাম, ট্রাইকোফাইটন খুব ইম্পর্টেন্ট, প্রতিবার এখান থেকে কোয়েশ্চেন আসে যে রিংওয়ার্ম কোথা থেকে হয়। ফাঙ্গি দ্বারা হয়, যে ফাঙ্গির নাম কি মাইক্রোস্পোরাম, ট্রাইকোফাইটন এবং এপিডার্মোফাইটন। এনসিআরটির লাইন দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট লাইন, দেখে নেবেন সেটা ভালো করে। মেনি ফাঙ্গি বিলঙ্গিং টু দ্য জেনেরা মাইক্রোস্পোরাম, ট্রাইকোফাইটন অ্যান্ড এপিডার্মোফাইটন আর রেসপন্সিবল ফর রিংওয়ার্মস, দাঁত, ঠিক আছে, হুইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ইনফেকশিয়াস ডিজিজ ইন ম্যান। অত্যন্ত কমন ইনফেকশিয়াস ডিজিজ। কারো যদি দাঁত হয়ে থাকে, ওর পাশে যদি কারো যায়, একটু টাচ পেয়ে যায়, একটু জাস্ট কোনো হাতে ছোঁয়া ফোয়া কোনো রকমভাবে যদি টাচে চলে আসে, তাহলে কিন্তু পাশের জন্য অ্যাফেক্টেড হতে পারে। নট জাস্ট বাই দ্যাট, বাট অলসো যদি একই রকমের সারা একই যে গামছা যেটা আছে, সেই গামছা টাওয়েল যদি তারা ইউজ করে, রুমাল যদি এরকম ইউজ করে একই সঙ্গে থাকা, যে পেনটা দাঁত হয়ে আছে, সেই পেনটা আছে, সেই পেনটা নিয়ে জাস্ট একটু এরকম করে এখানে দাঁতে আছে এরকম রেখে দিল, সেটা পেন আবার পরের জন কেউ গিয়ে নিয়ে নিল, সেখান থেকে ইনফেক্ট হতে পারে। তো খুবই ইনফেকশিয়াস একটা ডিজিজ হচ্ছে এই দাঁতটা, রিংওয়ার্মটা। তো কী হয় সবাই জানো, অ্যাপিয়ারেন্স অফ ড্রাই স্কিন, এরকম টাইপের হয় অনেকটা দেখতে। Dry, scaly lesions on various parts of the body, such as skin, nails, and scalp, are the main symptoms of the disease. These lesions are accompanied by intense itching. Heat and moisture help this fungi to grow. যত বেশি গরমের দিন, যত বেশি ময়েশ্চার, তত কিন্তু বেশি এই রিংওয়ার্মটা আরও বেশি গ্রো করে, আরও বেশি চুলকাতে শুরু করে। which makes them thrive in skin folds such as those in the groin or between the toes. মানে মেনলি গ্রয়েন রিজিয়ন যেটা আছে আমাদের এই কোমর এখানে, দুই পায়ের এখানে পেলভিক রিজিয়ন, গ্রয়েন রিজিয়ন যেটা আছে, সেখানে কিন্তু আমাদের হয়। Ringworms are generally acquired from soil or by using towels, cloths or even the comb of infected individuals. এনসিআরটির এই প্যারাগ্রাফটা শেষ হওয়ার পর আরেকটা প্যারাগ্রাফ আছে যে আমরা কী করে রিংওয়ার্ম থেকে প্রোটেক্ট হতে পারি। এরকম করতে পারবো না, এটা করতে পারবো না, গামছা ইউজ করা উচিত না, এরকম ইউজ করা উচিত না, ওকে একটা আইসোলেট থাকা উচিত, হেন তেন। এখানে কী কী করা হতে পারে, এখানে 4-5টা ওরা কথা লিখে রেখেছে এনসিআরটিতে, সেটা দিয়েও কিন্তু বিগত বছরে কোয়েশ্চেন এসেছে, যেটার মধ্যে আমরা কোনটা করতে পারবো আর কোনটা করতে পারবো না। মানে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু, যদি এটা হয় তাহলে ফলো করা উচিত, কোনটা উচিত নয়, এভাবে কোয়েশ্চেন এসে খুবই ইম্পর্টেন্ট, প্রতিটা লাইন ভালো করে পড়ে রাখবে বুঝে। তারপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের কি, নেক্সট অপশন যেটা ছিল ফাইলেরিয়াসিস কজ বাই উচেরেরিয়া ব্যাংক্রপ্টি অ্যান্ড উচেরেরিয়া ম্যালি, যেটা একটা নিমাটোড। তো উচেরেরিয়া ব্যাংক্রপ্ট, উচেরিয়া ম্যালি, দ্য ফাইলেরিয়াল অর্মস কজ ইজ স্লোলি ডেভেলপিং ক্রনিক ইনফ্লামেশন অফ দ্য অর্গানস ইন হুইচ দে লিভ ফর মেনি ইয়ার্স, ইউজুয়ালি দ্য লিম্ফ্যাটিক ভেসেলস অফ দ্য লোয়ার লিম্বস, অ্যান্ড দ্য ডিজিজ ইজ কল্ড বাই এলিফ্যান্টিয়াসিস। একদম হাতির মতো পা হয়ে যায় বলে এটাকে এলিফ্যান্টিয়াসিস বা ফাইলেরিয়াসিস বলা হয়। দ্য জেনিটাল অর্গানস আর অলসো অফেন এফেক্টেড, আমাদের জেনিটাল অর্গানস আছে, ঠিক আছে, সেগুলো এফেক্ট হতে পারে, রেজাল্টিং ইন গ্রস ডিফর্মিটিস। দ্য প্যাথোজেন্স আর ট্রান্সমিটেড টু এ হেলদি পার্সন থ্রু দ্য বাইট অফ দ্য ফিমেল মসকিউটো ভেক্টরস। ফিমেল মসকিউটো ভেক্টরসের দ্বারাই কিন্তু এটা মেনলি ট্রান্সমিট হয়, ঠিক আছে, ট্রান্সমিট হয়, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট। সো কারেক্ট অ্যান্সার যেটা আসে সেটা হচ্ছে অপশন 4। আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছি। এরকম অনেকটা হয় গোঁদ কৃমি, এটাকে গোঁদ কৃমি বলে। এই গোঁদ কৃমিটা এই গোঁদ রোগ সৃষ্টির জন্য রেসপন্সিবল। আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো। তো প্রতিটা কোয়েশ্চেনের প্রতিটা অপশানকে আমরা খুব ডিটেলসে ভালো আলোচনা করছি, যাতে করে সেম কোয়েশ্চেন তো রিপিট না হলেও সেম টপিক তো রিপিট হবেই, আর সেই টপিক রিপিট হলে তোমরা তো সে অ্যান্সার করে আসতে পারবেই। চলো নেক্সট কোয়েশ্চেন, ম্যাচ লিস্ট 1, এটা কোয়েশ্চেন 2, নন 52 কোয়েশ্চেন অফ জিওলজি পার্ট 2024 পেপার T3 এটা, ঠিক আছে, পেপার T3। পেপার T3 লিস্ট 1-এ আছে নন মেডিকেটেড আইওডি, কপার লিজিং আইওডি, হরমোন লিজিং আইওডি, ইমপ্লান্টস। লিস্ট 2-এ আছে মাল্টিলোড 375, প্রোজেস্টোজেন্স আর লিপ স্লোপ অ্যান্ড LNG20। সো চলো কোনটা হবে রাইট অ্যান্সার, এটা চ্যাপ্টার 4 রিপ্রোডাক্টিভ হেলথ, যেটা সাব টপিক আছে পপুলেশন এক্সপ্লোশন অ্যান্ড বার্থ কন্ট্রোল। খুবই ইম্পর্টেন্ট একটা সাব টপিক। এই পপুলেশন এক্সপ্লোশন অ্যান্ড বার্থ কন্ট্রোল থেকে এমন একটা বছর না যে কোয়েশ্চেন আসেনি, কোয়েশ্চেন এসেছে, আসছে আর আসবেও, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তাই কারণে এই কোয়েশ্চেনটার যে অপশানগুলো আছে সেগুলোকে আমি খুব ভালো মতো আলোচনা করব। সো তোমরা সবাই জানো যে নন মেডিকেলের আইওডি, কপার লিজিং আইওডি কোনটা, আর হরমোন লিজিং আইওডিটা পেরেছিলে পরীক্ষায় কিনা দেখে নেবো ভালো করে। তো নন মেডিকেলের আইওডির যখন কথা বলছি তখন হয়ে যাচ্ছে ওটা লিপ স্লুপ।
কি কোনটা নন মেডিকেটেড, কোনটা কপার রিলিজিং, কোনটা হরমোন রিলিজিং, এটা জানতে হবে প্রথম জিনিস, খুবই গুরুত্বপূর্ণ। ওটার উদাহরণ মানে এক্সাম্পলস কী আছে, আর ওটার অ্যাকশন কী আছে, কীভাবে কাজ করে, এই তিনটে জিনিস গুরুত্বপূর্ণ। কোনটা কি, ওর এক্সাম্পল কি, আর ও কাজ কীভাবে করে, ওর অ্যাকশন কী, মোড অফ অ্যাকশন কী, এই তিনটে জিনিস তোমাকে মনে রাখতে হবে। তিনটে জিনিস থেকে কোয়েশ্চেন আছে। তো প্রথম কথা দেখো, নন মেডিকেটেড আইওডির এক্সাম্পল, এটা হচ্ছে কি একটা নন মেডিকেটেড আইওডি মানে কি, আইওডি মানে কি ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস, এমন একটা ডিভাইসেস যেটাকে আমরা ইউটেরাসের মধ্যে সার্ভিক্সের মধ্যে প্রবেশ করিয়ে রাখি, ইমপ্লান্ট করে রাখি। তো ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস যেটা আছে সেটা যেটা আছে এখানে বলছে নন মেডিকেটেড, মানে কোনো মেডিকেটেড নয়, এখানে কোনো মেডিকেশন দেওয়া নেই, মানে কোনো কপার রিলিজ করবে না, কোনো হরমোন রিলিজ করবে না, কোনো মেডিকেটেড নয়, জাস্ট এটা একটা লুপ, একটা জাস্ট ডিভাইস। তো এটার এক্সাম্পলে কী হতে পারে, এটার এক্সাম্পল একটা আছে লিপেস লুপ, ঠিক আছে। লিপেস লুপ কী করে মেনলি, লিপেস লুপ যেটা আছে, নন মেডিকেটেড আইওডি ওয়ার্ক বাই ইমিউনোমodulating the environment of the uterus. It initiates a sterile inflammatory response in the uterus which stimulates accumulation of macrophage. এটা অ্যাকচুয়ালি কী করে, যে আমাদের ইউটেরাস আছে, তো ইউটেরাসের ওখানে একটা ইনফ্লেমেটরি রেসপন্স তৈরি করে। ইনফ্লেমেটরি রেসপন্স মানে কি, যখন ইনফ্লেমেটরি রেসপন্স সৃষ্টি হচ্ছে তখনই আমাদের বডির যে অ্যান্টিবডি ইমিউনো সিস্টেম আছে সেটার প্রতি কাজ করতে শুরু করে। ওখানে কিছু ইনফ্লামেশন হচ্ছে, চল ওখানে সমস্ত ম্যাক্রোফাজকে সবাইকে অ্যাক্টিভ কর, যেন কোনো রকম ফরেন পার্টিকেল আসলে যেন মেরে ফেলে, একদম মানে ওকে মানে জায়গাটাকে একদম হাইলি সেন্সিটিভ করে দিল, ইমিউন রেসপন্স করে দিল। কোনো যদি ফরেন পার্টিকেল এখানে প্রবেশ করে, কোনো কিছু বাইরের কোনো জিনিস প্রবেশ করে, তাহলে কিন্তু ধ্বংস কর। সমস্ত ম্যাক্রোফাজ রেডি, সমস্ত সেনাবাহিনী রেডি। এবার দেখো সমস্ত ম্যাক্রোফাজ কিন্তু এখানে কমপ্লিট রেডি হয়ে গেল। সমস্ত ম্যাক্রোফাজ যেমনি রেডি হয়ে গেল, সবাই রেডি হয়ে বসে আছে, অ্যাকুমুলেট হয়ে গেল, সেনাবাহিনী রেডি, ঠিক আছে। এবার যেমনি ওখানে সার্ভিক্সে জাস্ট স্পার্ম প্রবেশ করার চেষ্টা করছে, স্পার্ম তো ফরেন পার্টিকেল না, স্পার্ম তো মহিলার দেহের নয়, স্পার্ম তো বাইরে থেকে যাচ্ছে, স্পার্মকে ফ্যাগোসাইট করে দিল। ফ্যাগোসাইট মানে কি ধ্বংস করে দেওয়া, সে সেলটাকে ডিস্ট্রয় করে দেওয়া, স্পার্ম সেলটাকে নষ্ট করে দেওয়া। তো এটা কাজ করে কি আমাদের লিপেস লুপ, এবার কপার রিলিজিং আইওডি যেটা আছে সেটা হচ্ছে মাল্টিলোড 375। মাল্টিলোড 375 কপার রিলিজিং আইওডি মানে কি, এমন একটা ইন্ট্রাইউটেরাইন ডিভাইস যেটা কপার রিলিজ করবে। আর এটার এক্সাম্পল হচ্ছে মাল্টিলোড 375। সো কপার রিলিজিং আইওডিজ রিলিজেস কপার আয়ন্স ইন দ্য ইউটেরাস। এটা কী করে, মেনলি কপার আয়ন্সকে রিলিজ করে। কপার যেন একটা এলিমেন্টের নাম, সে কপারটা রিলিজ করবে। কপার কী করে, কপারটা মেনলি স্পার্মের যে মোটিলিটি আছে, সেই মোটিলিটিটাকে সাপ্রেস করবে, কাট আউট করবে, বাদ দিয়ে দেবে, যেন ওর মোটাইল না থাকতে পারে। স্পার্ম মোটাইল না হলে কিন্তু ও গিয়ে ওভামের কাছে পৌঁছাতে পারবে না, কারণ ওভাম আসে না, ওভাম স্থির থাকে, স্পার্মকে যেতে হয় দৌড়ে। তো স্পার্ম যদি না যেতে পারে তাহলে কিন্তু ফার্টিলাইজ হবে না। আর স্পার্মের যে মোটিলিটি আছে সেটাকে থামিয়ে দেওয়ার, দমন করার কাজ হচ্ছে এই কপারের। তো কপার কী করে, স্পার্মের যে মোটিলিটি আছে সেটাকে সাপ্রেস করে এবং ওর যে স্পার্মকে ফার্টিলাইজ করার অ্যাবিলিটি সেটাকে দমন করে। এখানে কিন্তু স্পার্মকে ধ্বংস করা বলছে না, স্পার্মের মোটিলিটিটাকে শুধু কমিয়ে দেওয়া হয়। এটা এক্সাম্পল কী হতে পারে, যেমন মাল্টিলোড 375 যেমনকি অপশানে দেওয়া রয়েছে, তোমরা দেখেছো। আরেকটা হচ্ছে CUT, CU7 এবং মাল্টিলোড 375, এগুলো অপশানে থাকতে পারতো, CUT বা CU7। কপারটি দিয়ে অনেকবার কোয়েশ্চেন এসছে। এবার হরমোন রিলিজিং আইওডি যখন কথা বলছে মানে কি, এমন একটা ইন্ট্রাইউটেরাইন ডিভাইস যেটা হরমোন রিলিজ করবে। তো LNG-20 হচ্ছে একটা আমার এক্সাম্পল যেটা হরমোন রিলিজ করে। দেখো কী করো, খুব ইন্টারেস্টিং জিনিস, যেহেতু হরমোন রিলিজ করছে, একটা হরমোন রিলিজ করে, যে হরমোনের নাম কি, প্রোজেস্টেরন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এইভাবে কোয়েশ্চেন হতে পারে নেক্সটে, যে হরমোন রিলিজিং আইওডিতে কোন হরমোন রিলিজ করে, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন আর অন্য কিছু দুটো নাম দিয়ে দিল। তো কোনটা হরমোন রিলিজ করে, তো প্রোজেস্টেরন হরমোন রিলিজ করে ইন দ্য ইউটেরাস হুইচ মেক দ্য সার্ভিক্স হস্টাইল। সার্ভিক্সটাকে দেখো, এটা পার্টকে বলছি আমরা সার্ভিক্স, ভালো করে দেখো, এই পার্টটাকে আমরা বলছি সার্ভিক্স, ঠিক আছে। এই গেটটাকে আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল যদি তোমরা ডিটেলসে পড়ো, এখন ক্লাস 12 লেভেলে তো অনেক বেসিক থাকে, যখন তোমরা যদি সার্জারি পড়ো, MBBS করো, তাহলে গিয়ে তখন সেখানে গিয়ে গাইনিকোলজি পড়ার সময় তোমরা দেখবে যে আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল কতটা বেশি ফ্যাসিনেটিং একটা চ্যাপ্টার, একটা হিউম্যান বডির মধ্যে, একটা মহিলার দেহে কত একটা ফ্যাসিনেটিং ইভেন্ট, কতগুলো সিকোয়েন্স অফ ইভেন্টস ঘটে মেনস্ট্রুয়াল সাইকেলের কারণে, আর নেচার কীভাবে বডিকে তৈরি করে রেখেছে মেনস্ট্রুয়াল সাইকেলের পেছনে, ঠিক আছে, মেনস্ট্রুয়াল সাইকেলের রেসপন্স করার জন্য। তো এখানে আমি বেসিক একটা কথা তোমাদেরকে বলে রাখছি, যখন মহিলাটা ওভিউলেট করে 14 দিনের দিন মেনস্ট্রুয়াল সাইকেলের সময়, তখন কিন্তু এখানে অটোমেটিক্যালি সার্ভিক্সের এই রিজিয়নে যে মিউকাসের লেয়ারটা থাকে, ওদের মিউকাসের লেয়ারটা থিন হয়ে যায়, ন্যাচারালি থিন করা হয়। কেন, মেকানিজম কি ওসব যাচ্ছে না, শুধু বলছি, সিম্পলি মনে রাখো, 14তম দিনে যখন মেনস্ট্রুয়াল সাইকেলে একটা মহিলা
ওভিউলেট করে তখন সেই মুহূর্তে কিন্তু সার্ভিক্সের ওখানে যে মিউকাসের লেয়ার আছে সেটা লেয়ার থিন হয়ে যায়। থিন হওয়ার কারণ একটাই, ওরাও চাইছে সেই আমার হিউম্যান বডি পার্ট মানে সেই মহিলার সেই বডি পার্টও চাইছে তখন সেই মুহূর্তে যে কী হোক, নেচারও চাইছে যে একটা স্পার্ম যখন যাচ্ছে সার্ভিসের মধ্যে স্পার্মটা যেন রাস্তাটা মানে ওপেন হয়ে থাকে, রাস্তাটা তো অত বাধা বিঘ্ন না থাকুক, যেন খুব ক্লিয়ারলি খুব ভালো মতো আমার কাছে আসতে পারে। ওভামও কিন্তু ওখানে ওয়েট করছে, ওভামোটা চাইছে স্পার্ম যেন আমার কাছে আসে, ঠিক আছে। ওই কারণে কিন্তু এখানে যে মিউকাসের লেয়ার আছে সেটা প্রচণ্ড থিন হয়ে যায়। কিন্তু যদি সেই মুহূর্তে আমি প্রোজেস্টেরনের লেভেল বাড়িয়ে দিয়ে সেখানে ইউটেরাসের ওই সার্ভিক্সের কাছে যদি মিউকাসের লেয়ারটাকে ঠিক করে দিই, অত্যন্ত ঘন করে দিই, অত্যন্ত মোটা করে দিই, তাহলে ওটা একটা ব্যারিয়ারের মতো কাজ করবে। আর বাইরে থেকে যে স্পার্ম প্রবেশ করার চেষ্টা করবে সেই স্পার্মটা কিন্তু প্রবেশ করার মানে ব্যর্থ হবে, প্রবেশ করতে পারবে না। প্রচণ্ড বেশি মিউকাস যদি ঠিক হয়ে যায় এবং স্টিকি হয়ে যায়, আঠালো হয়ে যায়, যে যাচ্ছে এমন বেশি ঠিক হয়ে গেল, মিউকাসটাও ঠিক হয়ে গেল যে ক্রস করতে পারছে না, যদি একটু ক্রস করে যাওয়ার চেষ্টা করছে তো এমনভাবে ওকে ধরে নেওয়ার চেষ্টা করছে, ওখানে আটকে রাখার চেষ্টা করছে, যেন মোটিলিটিটা হারিয়ে দিচ্ছে, আলটিমেটলি গিয়ে ভেতরে প্রবেশ করতে পারছে না। ইট মেক্স দ্য ইউটেরাস আনসুইটেবল ফর অ্যালাউইং ইমপ্লান্টেশন অ্যাজ ওয়েল। তো এটা যে করছে স্পার্মটা আলটিমেটলি ইউটেরাসের মধ্যে ওভামের কাছে যেতেই পারে না, এটা তো একটা করে তার সঙ্গে যে ইমপ্লান্টেশনের জন্য যে মহলটা তৈরি হওয়া দরকার আমার ইউটেরাসের মধ্যে, সে মহলটাও তৈরি হতে দেয় না। কারণ দেখো প্রোজেস্টেরন ইস্ট্রোজেন একটা প্রপার সার্জ, একটা প্রপার ব্যালেন্স মেনটেন করতে হবে, কখনো বাড়ছে কখনো কমছে, তারপরে কিন্তু ওভারঅল আমাদের এই একটা প্রেগনেন্ট হওয়ার যে সাইকেল আছে সেটা কমপ্লিট হতে পারে। এর মধ্যে যদি আমি কোনো হরমোনের ডিসব্যালেন্স করি, যেটা যে সময় ওর কম থাকা উচিত আমি সেটাকে বাড়িয়ে দিলাম, যে সময় সেটা বাড়ানো উচিত সেটাকে আমি কমিয়ে দিলাম, আমি যদি এগুলো হরমোনাল ডিসব্যালেন্স করি তাহলে কিন্তু ডেফিনেটলি ওই সিচুয়েশনে একটা মহিলা প্রেগনেন্ট হতে পারবে না। তো ইমপ্লান্টেশনে একটা উপায় আছে যেটার সাহায্যে কিন্তু ইমপ্লান্টেশনটাকে বাধা দেওয়া একটা উপায় যেটার সাহায্যে কিন্তু আমরা প্রেগনেন্ট হতে দিতে পারবো না মহিলাটাকে। তো LNG-20 প্রোজেস্টার সার্ট এগুলো হচ্ছে হরমোনাইজিং LNG এটার এক্সাম্পলস। তাহলে দেখতে পাচ্ছ তোমরা নন মেডিকেল ডায়োডি যেটা ছিল ওটা কি ছিল তোমার লিপেস লুপ A3 কপার রিলিজিং আয়োডিন কি ছিল এক্সাম্পলস বলো? কপার রিলিজিং আয়োডিন কি দেখলাম এক্সাম্পলস? মাল্টিলুট 375, তাই তো। আর হরমোন রিলিজিং আয়োডিন তাহলে কি LNG-20 দেখলাম। ইমপ্লান্ট হচ্ছে কি প্রোজেস্টোজেন্স। তাহলে অপশান হয়ে যাচ্ছে আমার এখানে দেখো কোনটা, A3 B1 C4 D2। অপশান 2 উইল বি দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশান 2। আচ্ছা, যেগুলো কথা বললাম সেম এখানে সবগুলো কথা বইয়ে লেখা আছে, অলরেডি অনেক ডিসকাস করে ফেলেছি, সেটাতে যাচ্ছে না, কিন্তু অবশ্যই মাস্ট এনসিইআরটি পেজটা পড়বে। এটা ওয়ান অফ দ্য মোস্ট ভেরি ইম্পর্টেন্ট পেজ, ওয়ান অফ দ্য মোস্ট ভেরি ইম্পর্টেন্ট পেজ, এটা ওয়ান অফ দ্য মোস্ট ভেরি ইম্পর্টেন্ট পেজ। আচ্ছা, তারপর দেখো এটা নেক্সট 153 কোয়েশ্চেন পেপার কোড T3। দ্য প্রেজেন্স or absence of hymen is not a reliable indicator of virginity। ভার্জিনিটির একটা রিলায়েবল ইন্ডিকেটর হিসেবে আমরা হাইমেন প্রেজেন্ট আছে কি নেই সেটাকে ধরতে পারি না। ঠিক কি ঠিক? অবশ্যই ঠিক কথা, কোনো সন্দেহ নেই এখানে, এটা ঠিক কথা। হাইমেন প্রেজেন্ট আছে কিনা সেটার বেসিসে কিন্তু আমরা মেয়েটা ভার্জিন কিনা সেটা আমরা বলতে পারি না। এটা একদমই খুব অর্থোডক্স কথা হয়ে যাবে যদি আমরা এটা বলি। তাহলে দ্য হাইমেন ইজ টর্ন ডিউরিং দ্য ফার্স্ট কোয়াইটাস অনলি। হাইমেনটা শুধুমাত্র প্রথমবার যখন কোয়াইটাস করবে, প্রথমবার সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে এঙ্গেজ হবে একটা মহিলা, তখনই শুধুমাত্র হাইমেনটা টর্ন হতে পারে, ছিঁড়ে যেতে পারে। তো এটা কি ঠিক? এটা একদমই বেঠিক, একদমই ভুল কথা। ঠিক কি বেঠিক? একদমই বেঠিক। তাহলে স্টেটমেন্ট 1 is true, স্টেটমেন্ট 2 is false. Statement 1 is true but statement 2 is false. Option 1 is the correct answer over here. ঠিক আছে, as you can see in the picture of your NCERT, the presence or absence of hymen is not a reliable indicator of the virginity because hymen also can be broken by sudden jolt, insertion of vaginal tampon. ট্যাম্পন মানে কি? ট্যাম্পন মানে মেনলি যেরকম প্যাড ইউজ করা হয়, স্যানিটারি ন্যাপকিনস মেনস্ট্রুয়াল সাইকেলের টাইমে, সেরকম ট্যাম্পন একটা কটনের তৈরি হয়, সেটাও কিন্তু ইনসার্ট করে সেটাতেও ওই মেনস্ট্রুয়াল সাইকেলের টাইম মেনস্ট্রুয়াল ব্লিডিংটাকে কালেক্ট করা হয় অ্যাকচুয়ালি। অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন সাম স্পোর্টস অ্যান্ড ইন সাম ওমেন অ্যান্ড হাইমেন পারসিস্টস ইভেন আফটার কোয়াইটাস। সো ইনসার্টের লাইন দেখে নাও, এই যে এখানে সেম কথা লেখা আছে, হাউএভার ইট ক্যান অলসো বি ব্রোকেন বাই সাডেন ফল আর জল্ট, পড়ে টড়ে গিয়ে ছিঁড়ে যেতে পারে। ইনসার্শন অফ ভেজাইনাল ট্যাম্পনের জন্য হতে পারে। অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন সাম স্পোর্টস লাইক হর্স ব্যাক রাইডিং, সাইক্লিং এক্সেট্রা, এসব যদি স্পোর্ট, যারা অ্যাথলিট আছে যেসব মহিলারা, ওরা ছোটোবেলা থেকে কত রকম যারা অ্যাথলিট আছে বা যারা তোমার বিভিন্ন জিমন্যাসিয়ামের সঙ্গে জড়িত, তারা দেখো কত রকম অ্যাক্টিভিটিতে জড়িত, তাদেরকে আমরা কখনো বলতে পারি না যে এই কারণে তাদের ওটা ছিঁড়েছে।
ঠিক আছে, যে শুধু সেক্সুয়াল অ্যাক্টিভিটির কারণে ওটা ছিঁড়বে, আদারওয়াইজ কোনো কারণে ওটা টর্ন হতে পারে না হাইমেনটা। ইন সাম হোমেন দ্য হাইমেন পারসিস্ট ইভেন আফটার কয়টাস। ইনফ্যাক্ট দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ হাইমেন ইজ নট এ রিলায়েবল ইন্ডিকেটর অফ ভার্জিনিটি অর সেক্সুয়াল এক্সপিরিয়েন্স। দিস ইজ দ্য লাইন্স ফ্রম এনসিআরটি। সো অ্যাকর্ডিংলি একদমই এনসিআরটির অ্যাকর্ডিংলি তোমার কোয়েশ্চেন আসছে। হ্যাঁ, অত্যন্ত সহজ। তো চলো এটা করছি, এভাবে 3টে টপিক ডিসকাস করলাম, 3টে কোয়েশ্চেন শুধু না, 3টে গুরুত্বপূর্ণ টপিক ডিসকাস করলাম। এরকম যদি ডিসকাশন টপিক এরকম ভিডিও আরও চাও কমেন্টে অবশ্যই জানাও, ঠিকঠাক লাগলে জানাও, আরও কিছু তোমাদের সাজেশন থাকলে কমেন্টে জানাও। আই উইল বি ডুইং ভিডিও ফর ইউ গাইজ। ওকে, চলো, থ্যাংক ইউ।